গেছে? নেট প্রবলেম মনে হয়, দেখি ফোনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। সেই সাথে তোমাদের সবাইকে রমাদান মুবারক, সংযমের মাস, এবং এটা খুবই সেন্সিটিভ একটা মাস, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমাদের কি আত্মশুদ্ধির মাস, তাই না? আমরা যখন আমাদের লাইফে সবচেয়ে বেশি ডাউনফল চলে, আমাদের লাইফে যখন আমাদের সবচেয়ে বেশি আমাদের খারাপ মোমেন্টটা আসে, ঠিক সেই টাইমেই কিন্তু আমাদের জন্য এই রমজান মাসটা ব্লেসিং হয়ে আসে, এবং এটা আল্লাহ নিজেই এটা আমাদের পাঠায়। সো খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আজকে প্যানিক করার দরকার নাই, কারণ আজকে আমরা খুবই কম্প্যাক্ট আকারে আমরা কিছু জিনিস আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্রের যে প্রথম 5টা চ্যাপ্টার আছে, তোমরা জানো যে প্রথম 5টা চ্যাপ্টার আছে, কি কি আছে সেটাও জানো। পৌরনীতি ও সুশাসন পরিচিতি, সুশাসন ইটসেলফ অ্যান্ড মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, ই গভর্নেন্স ও সুশাসন, এবং নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এখন পৌরনীতি আমাদের আসলে পড়তে হবে কি না, অনেকের মনেই প্রশ্নটা থাকতে পারে যে ভাইয়া আমি পৌরনীতিটা পড়বো কি না, কারণ পৌরনীতি থেকে তো খুবই কম প্রশ্ন আসে। অনেকের মানে লজিকটা এরকম থাকতে পারে। তো লজিকটা আসলে এরকম, বিষয়টা এরকম না। কারণ দেখো যে পৌরনীতি পড়তেই হবে মাস্ট, কারণ পৌরনীতি হচ্ছে দিন শেষে কি একটা খুব বড় একটা সাবজেক্টের কিন্তু অংশ। সেটা কি জানো? সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান। আমি যদি একটু লিখি, লেখার জন্য একটু লিখি, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে? এখন এই রাষ্ট্রবিজ্ঞান যদি হয় আমার বট গাছ, হ্যাঁ, এই রাষ্ট্রবিজ্ঞান যদি হয় বট গাছ, তাহলে পৌরনীতি হচ্ছে সেই গাছের তুমি একটা তুমি ডাল বলতে পারো, বা তুমি একটা শাখা বলতে পারো, শাখা প্রশাখা তুমি বলতে পারো, ঠিক আছে? সো এই সাবজেক্টটা কিন্তু দেখবা যে তোমাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ভার্সিটিতে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আছে, এবং এখান থেকে কিন্তু অপরচুনিটি অনেক। তুমি চাইলে তুমি পলিটিক্যাল সায়েন্স থেকে তুমি চাইলে বাইরে যেতে পারো, তুমি চাইলে তোমার যেই তুমি চাইলে হচ্ছে তুমি দেশে যদি তুমি হচ্ছে বিসিএস দিতে চাও, সেক্ষেত্রে তুমি কি শিক্ষা ক্যাডারে তুমি বিসিএস দিতে পারবা। সো এই অ্যাডভান্টেজগুলোর কারণে কি অনেকের পছন্দের সাবজেক্টে কিন্তু অনেকে পলিটিক্যাল সায়েন্সটাকে একটু উপরের দিকে রাখার চেষ্টা করে, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স কিংবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তুমি বলো, হিস্ট্রি বলো, তারপরে হচ্ছে তুমি ফিলসফি বলো। সো এই বিষয়গুলোর জন্যই কিন্তু এইটার ডিমান্ড আছে, এবং এটা কিন্তু আমাদেরকে এই কারণে পড়তে হবে, কারণ পৌরনীতি থেকেও কিন্তু কি প্রশ্ন আসে। এখন সেই 2-3টা এমসিকিউই কিন্তু তোমার জন্য হতে পারে লাইফ সেভার। অর্থাৎ তুমি যদি একটা চ্যাপ্টার থেকে তুমি যদি চিন্তা করো যে, বা একটা তুমি হচ্ছে পেপার থেকে যে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার থেকে কোনো একটা এমসিকিউ আসলো, তুমি যদি চিন্তা করো তুমি সেটা স্কিপ করবা। ওয়ান্স ইউ স্কিপ, তুমি যদি চিন্তা করো যে আমি স্কিপ করব, তাহলে কি তুমি 1 মার্ক অলরেডি পিছায় গেলা। তুমি 1 মার্ক অলরেডি কি 1 মার্ক অলরেডি পিছায় গেলা। আর অন্যরা যে তোমার সেম অ্যামাউন্ট অফ পড়াশোনায় করছে, বাট সে তোমার মতো বসে থাকে নাই, সে অ্যাটলিস্ট কিছু হইলেও পড়ছে, সে কিন্তু কি আগায় গেল, 1 মার্ক আগায় গেল। তাহলে এবার তুমি বলো
ভালো সাবজেক্ট ও পাবে নাকি তুমি পাবা? হ্যাঁ, চান্স দুজনেই পাইতে পারো, এটা নিয়ে মতভেদ আছে, চান্স দুজনেই পাইতে পারো, কিন্তু সাবজেক্ট পাওয়ার বেলায় দেখবা যে ও একটা মোটামুটি একটা বেটার সাবজেক্ট পেয়ে গেছে, বাট তুমি বেটার সাবজেক্ট পাচ্ছ না। কারণ কি? তুমি ওই জায়গাটাতে অবহেলা করছো। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কমেন্টগুলো দেখি, হ্যাঁ, আমার ফোন থেকে দেখাটা টাফ হচ্ছে। আমার নোট করা, সেগুলো রিভিশন দিলে হবে। নোট করা আছে, এটা খুবই ভালো জিনিস, শুনে ভালো লাগলো, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে এই নোট করাগুলোর এই নোট করাগুলো তোমাকে শুধু পড়লেই হবে না, তোমাকে জানতে হবে যে তোমাকে কি পড়তে হবে। হ্যাঁ, কারণ আমি কিন্তু দেখো যে তোমাকে আমি 1-1.5 ঘন্টার মধ্যে 5টা চ্যাপ্টার সাম আপ করে দিচ্ছি, দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমি তোমাকে জাস্ট যতটুকু দরকার তোমাকে ততটুকুই পড়াচ্ছি। ঠিক আছে? এইচএসসির জন্য তুমি নোট করছো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তুমি সেখান থেকে হয়তো তুমি পরীক্ষায় যাওয়ার আগে হয়তো তুমি সেখান থেকে রিভাইজ করতে পারো, সর্বোচ্চ তুমি এতটুকু করতে পারো, বাট তোমাকে কিন্তু অবশ্যই কি, তোমাকে এতটুকু জানতে লাগবে যে তুমি কি পড়বা, তুমি কি বাদ দিবা। এটা হলো মেইন বিষয়। বই তুমি যেটা খুশি কিনতে পারো। আমার কাছে আসলে যখনই, বিশ্বাস করো, যখনই কেউ বই কেনার সাজেশন চায়, আমি বলি যে মানে কিনো না, মানে না পারলে কিনো না, না পারলে কিনো না। কারণ কি? কারণ হচ্ছে যে দিন শেষে কিন্তু দেখো যে তুমি বই কেনা একটা ইনভেস্টমেন্ট। আমি তোমাকে চাইলেই বলতে পারি যে ঠিক আছে, আমাদের তো এরকম এডুকেশনের হচ্ছে মৌলিকপিডিয়া আছে, তুমি মৌলিকপিডিয়া অর্ডার দাও, তাহলেই তোমার জন্য হবে, আর তোমার কিছু লাগবে না। আমি তো তোমাকে এইভাবেও জিনিসটা বলতে পারতাম, বাট আমি কেন বলি না? এটা আমি কেন বলি না? কারণ হচ্ছে যে ভাই, নাম্বার ওয়ান কথা, আমার কোনো মাইন্ডসেট নাই, ওরকম মাইন্ডসেট নাই যে হচ্ছে আমি এখানে আমার কোর্সের পড়াইতে এসে আমি হচ্ছে আমার বই, আমাদের যে বই আছে সেই বইটা হচ্ছে তোমার কাছে সেল করব। আমার এরকম সেলিং মাইন্ডসেট নাই, আমাদের কারোরই নাই। তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি কেনো, নাহলে কোনো সমস্যা নেই, নাহলে তুমি যে কোনো প্রকাশনীর যে কোনো তুমি বই কিনতে পারো। এইটা তোমার পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করবে। এখন কারোর দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক, ধরো একটা কোয়েশ্চেন ব্যাংক, তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নিছো। এখন কোয়েশ্চেন ব্যাংক এক একজনের এক একটা পড়তে ভালো লাগে। হ্যাঁ, এক একজনের এক একটা পড়তে ভালো লাগে। আমার একটা কোয়েশ্চেন ব্যাংক পড়তে ভালো লাগতো, তোমার আরেকটা ডিফারেন্ট কোয়েশ্চেন ব্যাংক পড়তে ভালো লাগতেই পারে। তোমার একটা ডিফারেন্ট ইংলিশ বই ভালো পড়তে তোমার লাগতেই পারে। হয়তো তুমি ওই ওই বইটা হয়তো বাজারে তথাকথিত নাম করা কোনো বই না, কিন্তু তারপরেও কি তোমার ভালো লাগতেছে। সো গো ফর ইট, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার কাছে বেটার মনে হবে, গো ফর ইট। তাই না? কারণ কি, দিন শেষে তুমি কিন্তু ম্যাচিওর, এখন তুমি যথেষ্ট ম্যাচিওর, তুমি নিজের ভালোটা নিজেই বুঝবা। তো চলো, রমজান মাস এখন হচ্ছে, আর আমরা কথাবার্তায় না যাই, ফার্দার কথাবার্তায় না যাই, আমরা পড়ার মধ্যে ঢুকি। তো ফার্স্টে আমরা কিন্তু পৌরনীতি ও সুশাসনের ধারণা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। দেখো, পৌরনীতি কি? ঠিক আছে, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? সিভিক্স। তাই না? তোমাদের ক্যাপশনে তোমরা দেখতে পাচ্ছ সিভিক্স। তো এই সিভিক্স শব্দটা কোত্থেকে আসছে দেখো, এটা হচ্ছে ল্যাটিন শব্দ সিভিস, এবং হচ্ছে সিভিটাস থেকে আসছে। সিভিস এবং সিভিটাস থেকে আসছে। সিভিস অর্থ হচ্ছে কি? নাগরিক। সিভিস অর্থ কি ভাই? সিভিস অর্থ হচ্ছে নাগরিক। সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো যে ভাই, নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্র কি? আমরা বর্তমানে যেই রাষ্ট্রে বসবাস করছি, বাংলাদেশ, সেটা কিন্তু নগর রাষ্ট্র না, সেটা কিন্তু জাতি রাষ্ট্র। হ্যাঁ, মানে অনেকগুলো নগর নিয়ে, যদি আমি সহজ করে বোঝাই, অনেকগুলো নগর নিয়ে যখন একটা খুব বড় একটা রাষ্ট্র তুমি গঠন হবে, তখনই সেটাকে আমরা বলতেছি কি? জাতি রাষ্ট্র, বা একটা নির্দিষ্ট জাতি কেন্দ্রিক। কিন্তু তুমি একটা জিনিস দেখবা যে প্রাচীন গ্রিস তুমি বলো, ঠিক আছে, বা তুমি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও ছিল, কিছু কিছু জায়গায় ছিল যে এরকম ছিল যে হচ্ছে নগর রাষ্ট্র ছিল। ঠিক আছে, তো দেখো যে নগর রাষ্ট্রের কনসেপ্টটা কোত্থেকে আসছে,
যে একটা ছোট পরিসরে, সাপোজ যদি তুমি ধরো যে অ্যাথেন্স, হ্যাঁ অ্যাথেন্স, অ্যাথেন্স ধরো, বা হচ্ছে তুমি যে কোনো একটা তুমি মানে যে কোনো তুমি একটা হচ্ছে নগর রাষ্ট্র তুমি ধরো, সে সাপোজ ধরো যে এথেন্স, এথেন্স। সো এথেন্স, এথেন্স কি ছিল? এথেন্স হচ্ছে ছোট্ট একটা শহরের মতো একটা ছিল, সাপোজ ধরো যে ঢাকা শহর, যেরকম ঢাকা শহরের মতো ছিল ঢাকা শহর। সো দেখো যে অ্যাথেন্স ছোট্ট একটা জায়গা ছিল, সেই ছোট্ট একটা জায়গার মধ্যে কি একটা রাষ্ট্র গঠিত হয়েছে, ছোট্ট একটা জায়গার মধ্যে একটা নগরকে নিয়ে একটা রাষ্ট্র। সো সেটাকে আমরা কি বলতেছি, সহজ ভাষায় সেটাকে আমরা বলতেছি নগর রাষ্ট্র। এবং সেই নগর রাষ্ট্রে কিন্তু সবাই নাগরিক ছিল না, সবাইকে আমরা নাগরিক বলতে পারতাম না। নাগরিক কাদেরকে বলতে পারতাম? নগর রাষ্ট্রে নাগরিকের কনসেপ্টটা একটু বুঝাই দেই। নগর রাষ্ট্রের নাগরিকের কনসেপ্ট হলো, আমরা নাগরিক তাদেরকেই বলতে পারতাম যাদের হচ্ছে কি রাজনৈতিক ক্ষমতা ছিল, রাজনৈতিক বা হচ্ছে শাসনতান্ত্রিক ক্ষমতা ছিল। শাসনতান্ত্রিক ক্ষমতা ছিল, ঠিক আছে? অর্থাৎ যারা রাজনীতি এবং শাসন ক্ষমতায় ডিরেক্টলি হস্তক্ষেপ করত, যাদের হচ্ছে ওই রাজনৈতিক অধিকার ছিল বা শাসনতান্ত্রিক অধিকার ছিল, তাদেরকেই আমরা কি বলতাম? তাদেরকে আমরা বলতাম হচ্ছে ভাই নাগরিক। হ্যাঁ, এখন যেমন আমরা এখন জাতিরাষ্ট্রের ক্ষেত্রে আমরা 18 বছরের উপরে প্রত্যেককেই কি আমরা বলতেছি দেশের নাগরিক, তাই না? যারা দেখা যাচ্ছে জন্মসূত্রে আমাদের হচ্ছে বাংলাদেশি, তাই না? কিন্তু আগে কিন্তু নাগরিকের কনসেপ্টটা এরকম ছিল না। ওকে, সো এতটুকু আশা করি বুঝতে পারছো। ওকে, সো তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে নাগরিক, নগর রাষ্ট্রে আমরা নাগরিক কাদেরকে বলতেছি? যারা কি রাষ্ট্রের শাসন কাজে কি বা শাসনতান্ত্রিক কাজে যারা হচ্ছে কি ডিরেক্টলি তারা হস্তক্ষেপ করতে পারতো, তাদেরকেই আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হচ্ছে নাগরিক, ঠিক আছে? তাদেরকে আমরা বলছি নাগরিক, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে সিভিস অর্থ কি বললাম? নাগরিক। আর সিভিটাস অর্থ কি বললাম? নগর রাষ্ট্র। এই দুইটা থেকে কি আসছে? এই দুইটা থেকে আসছে হচ্ছে সিভিক্স ওয়ার্ডটা। ওকে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ওকে, তারপরে আসো, তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এই যে পৌরনীতি, পৌরনীতি, দ্য ওয়ার্ড পৌরনীতি, এই পৌরনীতির মধ্যে যে পৌর ওয়ার্ডটা, এই পৌর ওয়ার্ডটা কিন্তু আসছে হচ্ছে সংস্কৃত শব্দ পুর বা পুরী থেকে, পুর বা পুরী থেকে, ঠিক আছে? ডালপুরি আলুপুরি না, ঠিক আছে? দিস ইজ নট ইউর টিপিক্যাল ডালপুরি আলুপুরি। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সংস্কৃত শব্দে, এটা কি পুর বা পুরী থেকে এই পৌর শব্দটা আসছে, ঠিক আছে? সো এই পুর বা পুরীটা কি? এটা হচ্ছে সংস্কৃত শব্দ, ঠিক আছে? এইটা হচ্ছে সংস্কৃত শব্দ। আশা করি ক্লিয়ার। ওকে, আর পৌরনীতি বেসিক্যালি কি আলোচনা করে? পৌরনীতি ফার্স্টে আলোচনা করবে কি? পৌরনীতি ফার্স্টে আলোচনা করবে নাগরিকের কার্যাবলী, অর্থাৎ একটা রাষ্ট্রের নাগরিকের যেসব দায়িত্ব থাকবে, যেসব কর্তব্য থাকবে, সেগুলোই নাগরিকের কার্যাবলী। অর্থাৎ একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি কি কাজ, আমাদের কি কাজ, আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের বাংলাদেশের প্রতি কি কর্তব্য বা কি কাজ, সেটাই কিন্তু পৌরনীতি আমাদেরকে বলবে। নাগরিকের অধিকার ও কর্তব্য, ঠিক আছে? নাগরিকের কি করা উচিত, কি করা উচিত না, অ্যাজ ওয়েল অ্যাজ নাগরিকের অধিকারগুলো, অর্থাৎ আমরা একটা রাষ্ট্রের কাছ থেকে কি কি অধিকার ভোগ করব, ঠিক আছে? স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, রাজনৈতিক অধিকার, তারপর হচ্ছে সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এইগুলো কিন্তু নির্দিষ্ট কিছু অধিকারের ক্রাইটেরিয়া, যেগুলো আমরা মেনটেন করব বা আমরা ভোগ করব। এবং পরিশেষে কি? দেশপ্রেম। তাহলে একটা পৌরনীতি, পৌরনীতি আলোচনা করে কি? এই তিনটা বিষয়ে আলোচনা করে: নাগরিকের অধিকার, নাগরিকের কার্যাবলী, তারপর হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য, আর হচ্ছে কি পরিশেষে দেশপ্রেম। এই তিনটা বিষয় নিয়ে কিন্তু পৌরনীতি ডিরেক্টলি কিন্তু আলোচনা করে। ওকে, আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা,
তারপরে আসো, তোমাদেরকে একটু আগে বললাম না, তোমাদেরকে একটু আগে রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি তো, তাই না? পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল ওয়ার্ডটা, এটা একটু খেয়াল করছো? পলিটিক্যাল ওয়ার্ডটা তোমার মনে কি প্রশ্ন আসতে পারে যে এই পলিটিক্যাল ওয়ার্ডটা কোত্থেকে আসছে? এই পলিটিক্যাল ওয়ার্ডটা আসছে হচ্ছে পোলাইটস, পোলাইটস এবং হচ্ছে পলিস থেকে, পোলাইটস এবং হচ্ছে পলিস থেকে। পোলাইটস অর্থ কি? পোলাইটস অর্থ হচ্ছে সেম, পোলাইটস অর্থ হচ্ছে নাগরিক, এবং পলিস অর্থ হচ্ছে কি? নগর রাষ্ট্র। জাস্ট লাইক সিভিস অ্যান্ড সিভিটাস, সিভিস এবং সিভিটাসের মতোই কি এখানে পোলাইটস এবং হচ্ছে পলিস। বাট এইটাকে ল্যাটিন শব্দ ভেবে ভুল করবো না, কারণ কি এটা কি, এটা হচ্ছে গ্রিক শব্দ। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে গ্রিক শব্দ। ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে তোমাকে এগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং খুবই গুরুত্ব সহকারে দেখো। সো তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র, পোলাইটস এবং হচ্ছে পলিস, এই দুইটা শব্দ কি? গ্রিক শব্দ, তাই না? তাহলে এই যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমরা যে পলিটিক্স বা পলিটিক্যাল, এই ওয়ার্ডটা কোত্থেকে আসছে? এই ওয়ার্ডটা কিন্তু এই পোলাইটস এবং পলিস থেকে আসছে। জাস্ট লাইক সিভিস, সিভিস যেমন হচ্ছে সিভিক্স, যেমন হচ্ছে সিভিস এবং সিভিটাস থেকে আসছে, একদমই বিষয়টা তাই। ওকে, তারপরে আসো, আমরা পৌরনীতিকে বিজ্ঞান হিসেবে বলতে পারি যে পৌরনীতি হচ্ছে কি? একটি সামাজিক বিজ্ঞান। যদি প্রশ্ন আসে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান, তুমি বলবা যে পৌরনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু সমাজ বিজ্ঞানের সাথেও অনেকটা কোরিলেটেড। ওকে, প্রাচীনকালে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কি? গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টায়, ঠিক আছে? গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টা, এই দুটো হচ্ছে কি নগর রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ। ওকে, তারপরে আসুন, দেখো আধুনিক যুগে গড়ে উঠেছে কি? আধুনিক যুগে গড়ে উঠেছে জাতি রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্র, যেটাকে আমরা বলি, ঠিক আছে? যেমন বাংলাদেশ একটা জাতীয় রাষ্ট্র, ইন্ডিয়া একটা জাতীয় রাষ্ট্র, বা তারপর হচ্ছে তোমার ইউএসএ একটা জাতীয় রাষ্ট্র। সো জাতি রাষ্ট্রের কনসেপ্টটা কিন্তু আধুনিক যুগে আসছে, আর নগর রাষ্ট্রের কনসেপ্টটা কিন্তু প্রাচীন যুগে ছিল। ওকে, এরপরে দেখো জাতি রাষ্ট্রের আদিরূপ হচ্ছে কি? নগর রাষ্ট্র, যেটা অলরেডি বলছি তোমাদেরকে। আর মানব সভ্যতার আদি সংগঠন বলা হয় পরিবারকে। এই উক্তিটা কে করেন? এটা হচ্ছে অ্যারিস্টটলই করেন। ওকে, মানব সভ্যতার আদি সংগঠন বলা হয় পরিবারকে। কারণ তুমি একটা জিনিস দেখো, তোমার যখন একটা ফ্যামিলি হবে, সেই ফ্যামিলি থেকে কিন্তু পরবর্তীতে তোমার একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। তোমার একটা কি ব্রাঞ্চ ক্রিয়েট হবে। যেমন তোমার বাবা মা থেকে তুমি আসছো, তোমার বাবা মা তোমার হচ্ছে দাদা দাদি বা নানা নানি থেকে আসছে, বিষয়টা এরকম। সো কি মানব সভ্যতার সবচেয়ে আদি সংগঠন হচ্ছে কি? পরিবার। কারণ এই পরিবার থেকে কি মানুষ তার সব কিছু শেখে, বিভিন্ন ধরনের নর্মস, বিভিন্ন ধরনের কালচার, এগুলো কিন্তু মানুষ কি, এগুলো মানুষ তার পরিবার থেকে শিখে, ঠিক আছে? পরিবার থেকে শিখে তারপরে সে বাইরে এসে সেগুলো ইমপ্লিমেন্ট করে। এখন যার পরিবার ধরো যে খারাপ, বা যার পরিবার দেখা যাচ্ছে যে ধরো দেখা যাচ্ছে যে বাবা মা তাকে প্রপারলি শিক্ষা দিতে পারে নাই, দেখা যাচ্ছে সে তখন কি করে? সে তখন হচ্ছে বাইরে এসে মানে অল দ্য ব্যাড থিংস তার মধ্যে চলে আসে, ঢুকে যায়। সে তখন হচ্ছে সেখান থেকে খারাপ কাজে লিপ্ত হয়। আবার দেখা যাচ্ছে যার শিক্ষা ভালো, যার পারিবারিক শিক্ষাটা ভালো, সে দেখা যাচ্ছে কি সে এই সে বাইরে যেয়ে তখন হচ্ছে সে তার পারিবারিক শিক্ষাটা সে দেখায়। তখন মানুষ কিন্তু বলে, দেখবা যে তোমাদের মধ্যে কিন্তু বলে যে ওর পরিবারটা অনেক ভালো, ওর ফ্যামিলিটা অনেক ভালো। আবার উল্টাটাও হয় অনেক সময় ফ্যামিলি ভালো হইলেও দেখবা যে ছেলে মেয়ে বখাটে বা উগ্র হইতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে।
ওকে, সো দেখো তাহলে মানব সভ্যতার আদি সংগঠন আমরা কোনটাকে বলতে পারবো? আমরা হচ্ছে মানব সভ্যতার আদি সংগঠন পরিবারকে বলতে পারবো। ওকে, তারপরে আসো, এরপরে দেখো আরো দুইটা জিনিস খুব বেশি এখানে মনে রাখা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে দ্য রিপাবলিক, প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থটা কে লেখেন? দ্য রিপাবলিক গ্রন্থটা লেখেন হচ্ছে প্লেটো, এবং দ্য পলিটিক্স গ্রন্থটা লেখেন হচ্ছে অ্যারিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থটা লেখেন অ্যারিস্টটল। ওকে, ক্লিয়ার আশা করি। আজকে 5টা অধ্যায় পড়াবো। দেখো তো তাহলে দ্য পলিটিক্স গ্রন্থটা অ্যারিস্টটলের লেখা। ওকে, এবং ডাস ক্যাপিটাল এটা কিন্তু হচ্ছে কার্ল মার্কসের লেখা। ঠিক আছে, তোমরা অনেকেই জানো, যারা জানো না জেনে নাও, ডাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের লেখা। আর কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলসকে কিন্তু হচ্ছে কি সমাজতন্ত্রের কিন্তু জনক বলা হয়। এখানে ফ্রেডরিক অ্যাঙ্গেলসের নামটা লিখি নাই। ওকে, সো কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলসকে কিন্তু হচ্ছে কি সমাজতন্ত্রের জনক বলা হয়। ঠিক আছে, এরপরে আসো নাগরিকতার স্থানীয় দিক, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এটা হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক। স্থানীয় দিক বলতে আমরা কি বুঝি? স্থানীয় দিক বলতে আমরা বুঝি যে যেগুলা খুব রুট লেভেল থেকে চলে আসছে। যেমন ধরো যে তোমার এলাকার ইউনিয়ন পরিষদ, তোমার একটা ইউনিয়ন পরিষদ, বা তুমি ধরো যে উপজেলা, ইউনিয়ন পরিষদ থেকে কি উপজেলা আসে, উপজেলা থেকে জেলা আসে, তারপর হচ্ছে জেলার সাথে আবার একটা এখানে ইয়া আছে, জেলা আর পৌরসভা কিন্তু সেম না। জেলা আর পৌরসভা কিন্তু সেম না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। পৌরসভা আসে, যেমন দেখা যাচ্ছে তুমি এটা বলতে পারো যে হচ্ছে ধরো যে তুমি গাইবান্ধা পৌরসভা বলতে পারো। ঠিক আছে, গাইবান্ধা পৌরসভা বলতে পারো। পৌরসভা খুব ছোট একটা জায়গা। ঠিক আছে, পৌরসভা খুব ছোট একটা জায়গা। আর জেলাকে আমরা কি বলতে পারি? জেলা হচ্ছে একটা ব্রড একটা অঞ্চল নিয়ে সেটা হচ্ছে হয়, গঠিত হয়। আর তারপরে আসে হচ্ছে সবার লাস্টে কি আসে? সিটি কর্পোরেশন। এগুলো হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক। আমরা যখন তোমাদের যেই পরিণতি দ্বিতীয় পত্র আছে সেখানে যখন আমরা স্থানীয় শাসন এই চ্যাপ্টারটা যখন পড়াবো, তখন আমরা ইনশাল্লাহ এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আপাতত জেনে রাখার কাজ জেনে রাখো আর কি। তো দেখো তাহলে এরপর দেখো জাতীয় দিক, অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলন এবং হচ্ছে মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে জাতীয় দিক। আন্তর্জাতিক দিক হচ্ছে কি? জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে আমি যে কয়টা দিক বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি এক একটা সংস্থা। প্রত্যেকটা হচ্ছে কি এক একটা সংস্থা। ইউনিয়ন পরিষদ, সেখানে হচ্ছে সেখানে কি দেখবা যে তুমি চেয়ারম্যান থাকে বা সেখানে ইউনিয়ন পরিষদের সদস্য থাকে। পৌরসভায় দেখবা যে কি মেয়র থাকে। সিটি কর্পোরেশনেও কি মেয়র থাকে। সো এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কি সংগঠন বা সংস্থা। আবার দেখো যে আমি যখন জাতীয় দিকে আসতেছি তখন দেখো যে হচ্ছে আমরা জাতীয় দিকে আমরা কোন জিনিসটাকে বিবেচনা করি? ধরো যে কোনো ধরনের স্বাধীনতা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধটাকে আমরা বিবেচনা করি। তারপরে দেখো আন্তর্জাতিক দিকে কি আমরা জাতিসংঘ বা অন্যান্য যেসব সংস্থা আছে, যেমন ধরো যে সার্ক বা হচ্ছে তোমার অন্যান্য যেসব ওপেক, ঠিক আছে, বা তোমার ধরো যে জাতিসংঘ বা হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো। সো এগুলোকে কিন্তু হচ্ছে আমরা কি আন্তর্জাতিক দিক হিসেবে আমরা বিবেচনা করতে পারি। ওকে, সো তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হচ্ছে নগররাষ্ট্র আর জাতিরাষ্ট্রের মধ্যে ডিফারেন্সটা। নগররাষ্ট্র কিন্তু দেখো, নগররাষ্ট্র আমি বারবার একটা কথা বলতেছি যে নগররাষ্ট্র আর জাতিরাষ্ট্রের মধ্যে ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, জাতি আমরা তাদেরকেই বলবো যে যারা একটা নির্দিষ্ট চেতনায় বিশ্বাসী বা একটা নির্দিষ্ট চেতনায় একত্রিত হয়ে তারা কি পরবর্তীতে তারা একটা জাতি হিসেবে তারা কি রাষ্ট্র গঠন করে। ঠিক আছে, একটা রাষ্ট্রের যে কয়টা উপাদান লাগে, যে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড লাগে, নির্দিষ্ট জনসমষ্টি লাগে, তারপরে হচ্ছে একটা হচ্ছে সরকার লাগে, তাই না? আর হচ্ছে কি চেতনা লাগে, জাতীয়তাবাদী চেতনা লাগে।
ঠিক আছে? যেমন ধরো যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা পাকিস্তান থেকে কেন আলাদা হইলাম, তাই না? কারণ আমাদের মধ্যে কি ওই বাঙালি জাতীয়তাবাদী চেতনাটা ছিল, যে আমরা ওই চেতনাটাকে ধারণ করে কি আমরা চিন্তা করলাম যে না, আমরা এই ভূখণ্ডের মানুষরা আমরা কি একটা আলাদা রাষ্ট্র ডিজার্ভ করি। তাই তখন কি আমরা সেখানে কি আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করলাম। তাই এটা হচ্ছে আমার জাতিরাষ্ট্র। কিন্তু নগর রাষ্ট্র কিন্তু সেই সেম জিনিসটা না। হ্যাঁ, নগর রাষ্ট্র হচ্ছে খুবই ছোট একটা প্লেস নিয়ে সেখানে কিছু মানুষ যখন তারা তাদের যেই চেতনা সেটাই যখন তারা বিলিভ করে, তারা যখন একটা রাষ্ট্র গঠন করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নগর রাষ্ট্র। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টা, এই দুইটাই মাথায় রাখবা। ওকে, এরপরে আসো ওকে, দেখো গুরুত্বপূর্ণ উক্তিগুলো আমরা দেখি এই অধ্যায় থেকে। গুরুত্বপূর্ণ এই উক্তিগুলো কোনগুলো এখান থেকে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এটা কে বলছিল? এটা হচ্ছে অ্যারিস্টটল বলছিল। তারপরে দেখো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি, এটা কে বলছিল? হোয়াইট বলছিল। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো, ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন, এটা কে বলছিল? জন সিলি। এরপরে আসো, পৌরনীতি জ্ঞানের মূল্যবান শাখা, এটা কে বলছিল? হোয়াইট। তাহলে হোয়াইটটা আমরা হোয়াইটের দুইটা এমন উক্তি পাইলাম যে দুইটা উক্তি আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হোয়াইটকে কিন্তু মানে পৌরনীতি, যখন তুমি দেখবা যে পৌরনীতি ম্যাক্সিমাম চ্যাপ্টারে দেখবা যে হোয়াইটের উক্তিগুলো আছে, এবং হোয়াইটের উক্তিগুলো কিন্তু পরীক্ষা আসার চান্স একটু বেশি, ঠিক আছে? সো এগুলো একটু মাথায় রেখে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আমরা সেকেন্ড চ্যাপ্টারটাতে জাম্প করি। তো দেখো যে হচ্ছে সুশাসন এর ধারণা। সুশাসন ওয়ার্ডটা কি বলো তো? বাদশা, শুয়ে শুয়ে ক্লাস করলে এটাই হবে, বসে বসে ক্লাস করো। আচ্ছা, কমেন্ট বক্সে অপ্রাসঙ্গিক কমেন্ট করো না প্লিজ, এটা বাকিদের এক্সপিরিয়েন্সটাকে অনেক এফেক্ট করতেছে। জাম্প দাও, থাক, লাফাইতে হবে না। দেখো, সো সুশাসনের ধারণাটা কিন্তু উদ্ভাবন করে কে? বিশ্ব ব্যাংক 1989 সালে সুশাসনের ধারণাটা উদ্ভাবন করে হচ্ছে বিশ্ব ব্যাংক, ঠিক আছে? বিশ্ব ব্যাংকই হচ্ছে সর্বপ্রথম সুশাসন ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসে, গুড গভর্নেন্স। দেখো, সো তাহলে আপাতত এতটুকু জানলেই না যে সুশাসনের ধারণাটা উদ্ভাবন করে হচ্ছে বিশ্ব ব্যাংক 1989 সালে উদ্ভাবন করে। ওকে, সো সুশাসন বলতে আমরা কি বুঝি? সুশাসন বলতে আমরা বুঝি যে নাগরিক এবং সরকারের সাথে, অর্থাৎ নাগরিক এবং রাষ্ট্রের সাথে যে সুসম্পর্কটা, সেটাকে আমরা বলি হচ্ছে সুশাসন, সেটাকে আমরা বলি
সুশাসন। যেমন দেখো যে একজন একজন রাষ্ট্রনায়ক, ধরো যে সরকার যদি ঠিকমতো দেশে সে যদি হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, ঠিক আছে, বা সে যদি অংশগ্রহণের, এগুলো কিন্তু সুশাসনের স্তম্ভ। হ্যাঁ, এটা কিন্তু বিশ্বব্যাংকই বলছিল যে হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছতা, তারপরে কি জবাবদিহিতা, আইনের শাসন, আইনের শাসন হুইচ ইজ কল্ড লিগাল ফ্রেমওয়ার্ক, বা আইনের সুশাসন বলতে পারো, আইনের শাসন। তারপর হচ্ছে কি অংশগ্রহণ, অর্থাৎ কি নাগরিকের অংশগ্রহণ। সো এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে আমার সুশাসনের কি চারটা প্রধান স্তম্ভ, যেটা আমাকে কে বলছিল, যেটা আমাকে বলছিল বিশ্বব্যাংক, যে একটা দেশে সুশাসন আছে কি না সেটা আমি এই চারটা ক্রাইটেরিয়া দিয়ে বুঝতে পারবো। তো দেখো যে কোনো রাষ্ট্রের সরকার যদি এই চারটা ক্রাইটেরিয়া যদি সে ঠিকঠাক মতো মেনটেন করে, তার মানে কি তার নাগরিকের সাথে একটা সুসম্পর্ক থাকবে, তার নাগরিকের সাথে হচ্ছে একটা ভাব ভালোবাসা থাকবে, নাগরিক সেই সরকারকে পছন্দ করবে, সরকারও সেই নাগরিককে পছন্দ করবে, যার কারণে কি হবে যে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে এবং সেখানে কি সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সহজভাবে বলতে গেলে এতটুকুই বুঝো, ঠিক আছে? ভাই আপনি পড়ছেন, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কেমনে হবে রে? না, রোজা থেকে পড়ালেখা করা যেমন কষ্ট, এটা নিয়ামতও আছে, ঠিক আছে? এটা নিয়ামতও অনেক বেশি, বেশি বেশি ইবাদত করবা, বেশি বেশি পড়বা, দ্যাটস ইট। যত বেশি ইবাদত করবা, পড়বা, তত বেশি তোমার কি তোমার মাইন্ডটা বেশি রিফ্রেশ হবে এবং তুমি ভিতর থেকে অনেক বেশি পিস ফিল করবা, ট্রাস্ট মি। এখন আমি জানি যে তোমরা এখানে অনেকে, এমন অনেকে ক্লাস করতেছো যে যাদের মানে যাদের এখনও তোমরা দেখা যাচ্ছে দিশেহারা, এখনও তোমরা পথ খুঁজতেছো। সো সিক ফর ফরগিভনেস, ঠিক আছে? আল্লাহ উইল ফরগিভ ইউ ইউর এভরিথিং। সিক ফর ফরগিভনেস ফার্স্ট, ঠিক আছে? আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। তুমি যে ভুলগুলো করছো বা অতীতে দেখা যাচ্ছে তুমি যে ভুলগুলো করছো, আমরা তো ভাই প্রত্যেক দিনই অনেক রকমেরই আমরা ভুল করি, তাই না? ভুল করি, ভুল থেকে শিখি, আবার ভুল করি। সো এই বিষয়গুলো তুমি কি আল্লাহর কাছে মাফ চাবা। ধরো যে তুমি এমন একটা কাজ করছো বা তুমি এমন একটা অন্যায় করছো, এমন একটা তুমি খারাপ কাজ করছো যে জিনিসটা তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না, তার মানে কি সেটা ক্ষমা পাওয়ারও সব থেকে বেশি পসিবিলিটি আছে। তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমি তো এটা তো আমার এটা তো কেউ জানে না, তুমি জানো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তখন দেখবা যে কি মানে দোয়া করার একটা নিয়ম হলো যে তুমি যখন দোয়া করবা, আগে তুমি আল্লাহকে অনেক বেশি আপলিফট করবা। তুমি আগে আল্লাহর প্রশংসা করবা যে আল্লাহ তুমি অনেক মহান, তুমি অনেক বেশি ক্ষমাশীল, ঠিক আছে? আল্লাহর যে 99টা নাম আছে সেটা ধরে যখন তুমি যখন বলবা ইয়া গাফফার, ইয়া কাহার, ঠিক আছে? তুমি যখন এইভাবে যখন তুমি আল্লাহর কাছে যখন তুমি চাইবা, ফার্স্টে তুমি কি আল্লাহর প্রশংসা করলা, তারপর যখন আল্লাহ যখন প্লিজড হলো, তারপরে কি তুমি তোমার দোয়াগুলো নিয়ে হাজির হইলা, ঠিক আছে? সো এইটা হচ্ছে মেইনলি রুলস, যে কোনো কিছুকে মানে খুব ইজিলি আল্লাহর কাছে দোয়াটাকে কবুল করে নেওয়ার। সো তুমি যখন আল্লাহর প্রশংসা করে যখন তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে অবশ্যই তোমার তার দরজা থেকে ফেরাবে না। অ্যাটলিস্ট তোমাকে তুমি যা চাচ্ছ সেটা না দিলেও তোমাকে অ্যাটলিস্ট এমন কিছু দিবে যেটা তোমার লাইফে অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? সো সব কিছুই আসলে দিন শেষে ওই মালিক একজনই, সৃষ্টিকর্তা, ঠিক আছে? ইফ ইউ আর ফ্রম আদার রিলিজিয়ান্স দেন তুমি তাহলে তোমার তোমার রিলিজিয়ন অনুযায়ী তুমি যে প্রেয়ারটা করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেটা করো, ঠিক আছে? এটা তো আমি আমাদের মুসলমান যারা আছো তাদের জন্য বললাম, কিন্তু তোমরা যারা অন্য ধর্মের আছো তারা কি করবা, তোমরা তোমাদের প্রেয়ারগুলো ঠিক রাখবা, ঠিক আছে? তখন দেখবা যে কি
সব কিছু ইজি হয়ে গেছে, তাই না? সো জীবনটা খুবই সুন্দর যদি তোমরা এটাকে ঠিকমতো উপভোগ করতে পারো, যদি তোমরা এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারো, এবং তোমরা যদি তোমাদের সময়টাকে কাজে লাগাইতে পারো। কারণ আমরা কেউই জানি না যে আমরা আরেকটা রমজান পাবো কি না। হয়তো তুমি এই রমজানে হয়তো তুমি জাস্ট একটা পাবলিক ভার্সিটির পিছনে তুমি দৌড়াচ্ছ, কথার কথা। হয়তো তুমি এই রমজানে তুমি হয়তো এই রমজানের পর হয়তো তুমি চান্স পেয়ে যাবা, হয়তো তুমি করবা, বাট তুমি কি এইটা গ্যারান্টি দিতে পারো যে তুমি আগামী রমজানে থাকবা কি না? তুমি থাকবা না। তাই এই মাসটা মানে সহনশীলতার মাস, ধৈর্যশীলতার মাস। সহনশীল হও, নিজের প্রতি সহনশীল হও, নিজের পরিবারের প্রতি সহনশীল হও, বন্ধু বান্ধবের প্রতি সহনশীল হও, ঠিক আছে? কারোর যদি খারাপ কিছু দেখো, খারাপ কোনো কিছু দেখো, সেখানেও ধৈর্যশীল হও, সেখানেও কি সহনশীলতার পরিচয় দাও। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কি তোমাকে দিন শেষে একটা মানুষ হিসেবে পরিণত করবে। আগে একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট হওয়ার চেয়ে একটা মানুষ হওয়া খুব বেশি জরুরি। আমাদের দেশে মানুষের খুব অভাব, ঠিক আছে? সো এই কথাগুলো কেউই বলবে না, এই কথাগুলো ট্রাস্ট মি, নো ওয়ান, কেউই বলবে না। তুমি যেখানেই যাও সবাই বলবে যে কি হ্যাঁ চান্স পাও, এই করো সেই করো, বাট মানুষ হওয়ার কথা কেউ বলবে না। মানুষ তোমাকে হইতে হবে। তুমি যদি এখন যদি তুমি মানুষ না হও ভাই, ফিউচারে তুমি ট্রাস্ট মি, তুমি যখন পাবলিক ভার্সিটিতে যাবা, তুমি ওই ছেলেটা হবা যে আবরার আবরার ফাহাদের মতো কাউকে তুমি পিটায় মেরে ফেলবা এবং তোমার মনের মধ্যে কোনো অনুশোচনা থাকবে না। তুমি ওই ছেলেটা হবা যে তুমি অনলাইনে জাস্ট একটা স্ক্রিনের সামনে, স্ক্রিনের অপোজিটে বসে তুমি জাস্ট কাউকে, কোনো একটা মেয়েকে বা কোনো একটা ছেলেকে তুমি বাজে কমেন্ট করবা বা তুমি হ্যারাস করবা, তুমি ওই ছেলেটা হবা। তখন কি তোমার তোমার নাম দিয়ে তোমার ভার্সিটির নামটা খারাপ হবে, তোমার প্রতিষ্ঠানের নামটা খারাপ হবে। কিন্তু দোষ তো ভাই তোমার প্রতিষ্ঠানের না, দোষ তো তোমার। তুমি তো ঠিকমতো জিনিসটাকে তুমি তো নিজেকে গড়ে তুলতে পারো না। বিষয়টা বুঝাইতে পারছি? সো আগে মানুষ হও, তারপরে অন্য কিছু হয়ে যেটা তুমি হইতে চাও। ওকে, সো দেখো অনেক জ্ঞান ঝাড়লাম, এত জ্ঞান আসলে মানুষ শুনতে চায় না। দেখো, সো তাহলে 4টা স্তম্ভের কথা আমরা অলরেডি তোমাকে আমি বললাম। তো দেখো যে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ হচ্ছে কি? সুশাসন প্রতিষ্ঠার প্রাণ হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? এখন আধুনিক বিশ্বে যেই শাসন ব্যবস্থাটা সবচেয়ে বেশি পপুলার সেটাই হচ্ছে গণতন্ত্র, এবং সুশাসন প্রতিষ্ঠার প্রাণ ধরা হয় কি? গণতন্ত্রকে, ঠিক আছে? সরকারের তৃতীয় স্তম্ভ হচ্ছে বিচার বিভাগ, প্রথম 2টা স্তম্ভ কি? আইন বিভাগ, শাসন বিভাগ, তাই না? খুবই ইজি। তারপরে আসো, আইনের শাসনের মৌলিক 3টি শর্ত রয়েছে, এটাকে বলে, এইটা বলে হচ্ছে অধ্যাপক ডাইসি। তাহলে অধ্যাপক ডাইসি কি বলে? আইনের শাসনের মৌলিক 3টি শর্ত রয়েছে। ওকে, এরপরে আসো, বাংলাদেশের সুশাসনের বড় অন্তরায় কি? বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি। ওকে, আর একটা কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কি? সুশাসন দরকার। এরপরে আসো, এই চ্যাপ্টার থেকে জাস্ট আমি যতগুলো গুরুত্বপূর্ণ উক্তি অ্যানালাইসিস করছি, আমার কাছে এটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে কি? অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য কি? হুমকি স্বরূপ। রিচার্ড ক্রসম্যান এই উক্তিটা করছে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমলাতন্ত্র মানেটা কি? আমলাতন্ত্র মানেটা হচ্ছে যে এটা পুরো একটা সিস্টেম। সিস্টেম কেমন আমি তোমাকে বলি। আমলা কারা? আমলা কারা, তাই না? আমলা কারা? আমলা হচ্ছে তারা যারা আমাদেরকে ডিরেক্টলি সার্ভিস দেয়। সরকার যারা সরকারকে ডিরেক্টলি সার্ভিস দেয় এবং যারা আমাদেরকে নাগরিকদেরকে ডিরেক্টলি সার্ভিস দেয়। অর্থাৎ সরকার কিন্তু ডিরেক্টলি আমাদের সাথে কোঅপারেট বা কমিউনিকেট করে না। সরকার কিন্তু কি করে? সরকার হচ্ছে নির্দিষ্ট তার প্রত্যেকটা মন্ত্রণালয়ে তার নির্দিষ্ট কিছু সেই লোককে সে হচ্ছে চাকরিতে রাখে। তারা কি করে? তারা নাগরিকের সাথে কি ডিরেক্টলি ইন্টারাকশন করে। আমলারা ডিরেক্টলি ইন্টারাকশন করে। ম্যাজিস্ট্রেট এসে কি? ম্যাজিস্ট্রেট এসে হচ্ছে ইয়েতে কি বলে, ওই খাদ্যের দাম নিয়ন্ত্রণের করতে এসে সে হচ্ছে কি দোকানে ঝাড়ি দেয় যে আপনি দাম কেন বাড়াইছেন, ঠিক আছে? তুমি কি কখনো শুনছো যে অর্থমন্ত্রী নিজে দোকানে ঝাড়ি দিচ্ছে কোনো দোকানদারকে যে এই আপনি দাম কেন বাড়াইছেন? অর্থমন্ত্রীর তো এটা কাজ না। অর্থমন্ত্রীর থাকবে কি? অর্থমন্ত্রীর থাকবে হচ্ছে অর্থ সচিব। একটা কথার কথা বলতেছি, অর্থ সচিব থাকবে। আর সেই অর্থ সচিবের আন্ডারে আরও কিছু মানুষ থাকবে যারা কি সরকারকে সার্ভ করবে, জনগণের সাথে যারা ডিরেক্টলি ইন্টারাকশন করবে। এদেরকে আমরা কি বলতেছি? আমলা।
আর এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলতেছি? আমলাতন্ত্র। খুবই ইজিলি বোঝানোর ট্রাই করলাম। তো দেখো যে এই আমলাতন্ত্রটা, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্যই হুমকি স্বরূপ। কারণটা অলরেডি আমরা দেখছি যে আমরা যখন জুলাইয়ে দেখলাম যে জুলাইয়ে আমাদের ভাই এবং বোনেরা রাস্তাঘাটে যখন তাদেরকে মেরে ফেলা হলো পাখির মতো গুলি করে, যখন তাদেরকে হচ্ছে টর্চার করা হলো, গুম করা হলো, খুন করা হলো, তখন কিন্তু এখানে কিন্তু কি এই অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রেরই একটা ইনফ্লুয়েন্স ছিল, যার কারণে কি আমার গণতন্ত্র বাধাপ্রাপ্ত হয়েছে, গণতন্ত্রটাই বাধাপ্রাপ্ত হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছিল। সেই জিনিসটাকে কি করে আনলাম? সেই জিনিসটার কারণেই কিন্তু দেখো যে রিচার্ড ক্রসম্যান কিন্তু আগেই তিনি এই কথাটা বলে গেছে যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। ওকে, হোয়াট এভার। তারপরে দেখো থার্ড চ্যাপ্টারে শেষ করে দিব, আর একটু কিছু মনের মধ্যে শেষ করে দিব। থার্ড চ্যাপ্টারের মধ্যে দেখো, থার্ড চ্যাপ্টার কি? থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য। মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য। ঠিক আছে? মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে সামাজিক আচার আচরণের সমষ্টি এবং ভালো মন্দ বিচারের মাপকাঠি। অর্থাৎ মূল্যবোধ হচ্ছে আমাদের ভেতরকার সেই গুণটা, আমাদের ভেতরকার সেই আমাদের হৃদয়ের ভেতরে সেই লুকানো যে জায়গাটা যেখানে কি আমরা ভালো মন্দের বিচার করি। একটা মানুষের যদি মূল্যবোধ না থাকে সে কখনো ভালো কাজ আর মন্দ কাজের মধ্যে তফাৎ বুঝবে না। ঠিক আছে? সে যদি কোনো মানুষকে মেরেও ফেলে তখনও তার মধ্যে কি কোনো ধরনের কোনো অনুভূতি বা অনুশোচনা তৈরি হবে না। কারণ কি? তার মধ্যে মূল্যবোধ নাই। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। দেখো তারপরে দেখো যে মূল্যবোধের নির্ধারক কি? মূল্যবোধের নির্ধারক হচ্ছে আচরণ। এটাও খুবই ইম্পর্টেন্ট যে মূল্যবোধের নির্ধারক কি? মূল্যবোধের নির্ধারক সবসময় আচরণ। একটা আচরণের মাধ্যমেই, একটা মানুষের আচরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মূল্যবোধটা আসলে কীরকম। ওকে, মূল্যবোধকে 5 ভাগে ভাগ করা যায়। পেশাগতভাবে মূল্যবোধকে 8 শ্রেণীতে ভাগ করা যায়। রাজনৈতিক এবং রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে রাজনৈতিক বিশ্বাস এবং সংস্কৃতি চর্চা, এইটা কিন্তু রাজনৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে। সামাজিক মূল্যবোধের মধ্যে কি? সামাজিক, সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার। ঠিক আছে? এইসব কিন্তু কি সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে। ওকে, গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে কোনটা পড়ে? কি? অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতনতা। ঠিক আছে? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ঠিক আছে? এখানে আমাকে কেউ কোনো ধরনের কোনো বাধা প্রয়োগ করতে বা আমার এখানে কেউ বল প্রয়োগ করতে আসবে না। ঠিক আছে? ওকে, দেখো, এবং আইনের ভিত্তি বলা হয় কি? মূল্যবোধকে। আইনের প্রধান ভিত্তি হচ্ছে কি? মূল্যবোধ। কারণ মূল্যবোধের ওপর বেস করে আইন তৈরি হয়। আইন কিন্তু কখনো একা একা তৈরি হয় না। আইন কিন্তু ভালো মন্দের তফাৎটা কিন্তু আইন বোঝে। ওকে, তারপরে দেখো শ্রেষ্ঠতম মানবগুণ ধরা হয় কোনটাকে? সহনশীলতাকে শ্রেষ্ঠতম মানবগুণ ধরা হয়। আমি একদম ধরে ধরে ইম্পর্টেন্টগুলোই পড়াচ্ছি। তারপরে দেখো, ওকে, অধ্যাপক হল্যান্ড আইকনকে প্রধান কয়টি ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। ঠিক আছে? আইনকে, সরি, অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধান 2টি ভাগে ভাগ করেছেন। এরপরে আসো, ওকে, এটা তো অলরেডি বলছি। তাহলে ভোট প্রদান করা, নির্বাচনে অংশগ্রহণ, এটা কি? আমাদের রাজনৈতিক স্বাধীনতা বা এটা রাজনৈতিক মূল্যবোধ থেকে আসবে। তারপর হচ্ছে কেউ বেকার না থাকা, উপযুক্ত মজুরি লাভ, এগুলো কি? অর্থনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মূল্যবোধ থেকে আসবে। আর যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ, এটাও কি? আমাদের অর্থনৈতিক স্বাধীনতা থেকে মূলত আসবে। ওকে, ওকে, স্বাধীনতার সাথে কোরিলেটেড হচ্ছে কি? সাম্য। স্বাধীনতার সাথে কোরিলেটেড হচ্ছে সাম্য। সব ফরাসি বিপ্লবের মূল কথা কি ছিল? ফরাসি বিপ্লবের মূল কথা ছিল কি? সাম্য, স্বাধীনতা এবং হচ্ছে কি? ভ্রাতৃত্ব। ঠিক আছে? সাম্য বলতে বোঝায় যে সমাজে প্রত্যেকের সমান সমান থাকাটাকে নিশ্চিত করা। হ্যাঁ, বা সমাজে প্রত্যেকে যে সমান্তরাল থাকবে, এই বিষয়টাকে আমরা কি বলি? এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে সাম্য। ঠিক আছে? সাম্য আশা করি কঠিন জিনিস না। তারপরে দেখো, সাম্য এবং স্বাধীনতার মূল লক্ষ্য হচ্ছে কি? ব্যক্তিত্বের পূর্ণতা বিধান। ঠিক আছে? অর্থাৎ একটা ব্যক্তিত্ব তখনই পূর্ণতা লাভ করতে পারবে বা একটা ব্যক্তিত্ব তখনই পূর্ণভাবে বিকশিত হইতে পারবে যখন আমরা তাকে স্বাধীনতা এবং সাম্য
এটা তাকে আমরা নিশ্চিত করব। ঠিক আছে, এখন আমার যদি বাক স্বাধীনতা না থাকে ভাই, আমি তো আমার যে কথাটা সেটা তো আমি বাইরে কনভে করতে পারবো না, তাই না? তখন কি আমার কথাটাকে আমি ভিতরেই রাখবো, কারণ আমার বাক স্বাধীনতা নাই। ঠিক আছে, আর স্বাধীনতা না থাকলে সেখানে সাম্য এমনিতেই থাকে না। তুমি স্বাধীনতা থাকলে সেখানে অবশ্যই সাম্য অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো ফরাসি বিপ্লবের মূল কথা সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এইটা ইম্পর্টেন্ট। ওকে, প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হচ্ছে কি? জন লক। প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা হচ্ছে জন লক। তোমাদের কমেন্টগুলো একটু দেখি। সমস্যা নাই, এসব নিয়ে আসলে অন এয়ারে কথা বলতে চাই না। আমার একটা ব্যান্ড আছে, আমি সেখানে গিটার প্লে করি। অ্যান্ড আমাদের ব্যান্ডের যে ফার্স্ট গানটা ছিল প্রণয়, সেটা অলরেডি 50K ক্রস করছে। অলরেডি এটা 50K ক্রস করে গেছে। ঠিক আছে, এই ব্যান্ড আমরা ফর্ম করছিলাম অনেক আগে, যখন আমি স্কুলে ছিলাম, আমার মনে আছে। তখন আমি নিজের জমানো টাকা দিয়ে আমি গিটার কিনছিলাম, আমার মনে আছে। সো ওইটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড ভার্সিটিতে যে অবশ্যই সেটা আমি আরও ব্রড আকারে পাইছি। ভার্সিটিতে যে আমি অনেক নেটওয়ার্কিং করার সুযোগ পাইছি, মানুষের সাথে মেশার সুযোগ পাইছি। সো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তুমি যেই সেক্টরে তুমি নিজেকে বিকশিত করতে যাও না কেন, তুমি যখন একটা ভার্সিটিতে তুমি যাবা, ভার্সিটিতে উঠবা, উঠার পরে কিন্তু তোমার মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তুমি নিজে জিনিসটাকে রিয়েলাইজ করবা যে আমি আগে কি ছিলাম, আমি এখন কি, আমার মধ্যে কি পার্থক্য। সো এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা। ওকে, আর সব করবা একটা লাইফে। আসলে ক্রিয়েটিভ জিনিসের দরকার আছে। তোমার যদি ইচ্ছা হয় তুমি কবিতা আবৃত্তি করবা, তুমি কবিতা আবৃত্তি করবা। ঠিক আছে, নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করলা, তারপরে তুমি রবীন্দ্রনাথের কোনো একটা কবিতা আবৃত্তি করলা, জসীমউদ্দিনের কোনো একটা কবিতা আবৃত্তি করলা, তুমি আবৃত্তি করবা, তুমি ছবি আঁকাবা, মানে তোমার যা করতে ভাল লাগে, ক্রিয়েটিভ, নিজের মাথাটাকে খাটাবা, ক্রিয়েটিভ কোনো জিনিসে খাটাবা, কোনো একটা স্কিল শিখবা। হ্যাঁ, কোনো একটা স্কিল শিখবা, নির্দিষ্ট কোনো একটা স্কিল শিখবা। ভার্সিটিতে উঠার পরে ফার্স্ট কাজ হবে এইটা। আমি বিশ্বাস করি যে এখানে তোমরা যেই মোটামুটি কতজন এখানে ভিউয়ার্স যদিও দেখা যাচ্ছে না, এখানে তোমরা যে 283 জন দেখতেছো, আমি বিশ্বাস করি যে তোমরা এই 283 জনই চান্স পাবা ইনশাল্লাহ। আমি এটা বিলিভ করি। তো আমি তোমাদেরকে নিয়ে যদি এত কনফিডেন্ট হইতে পারি, তোমরা তাহলে নিজেদেরকে নিয়ে কেন কনফিডেন্ট হইতে পারবা না? অবশ্যই কনফিডেন্ট হইতেই হবে। রমজান মাস, ইবাদত করবা, বেশি বেশি পরিশ্রম করবা, পড়াশোনা করবা, আল্লাহ ইনশাল্লাহ ফল দিবে। ঠিক আছে, ইলেকট্রোড, এটা ইউটিউবে সার্চ দিলে পাবা, ইলেকট্রোড। আর গানের নাম হচ্ছে প্রণয়। প্রণয়টা অলরেডি 50K গেছে, এটা অলরেডি 50K গেছে, 50K প্লাস এখন ভিউজ। বাট এটা তুমি ফেসবুক বা কোথাও যদি স্টোরি দিতে চাও, এটা তুমি পাবা না। কারণ হচ্ছে যে এখনও আমরা এটা আপলোড করি নাই, ফেসবুকে আপলোড করি নাই, এটা সুন আপলোড করে দিব আর কি। যাই হোক, অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলি। দেখো তো, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কি? বিচার বিভাগ। অর্থাৎ বিচার বিভাগ কি করবে? বিচার বিভাগ হচ্ছে জনগণের অধিকার এবং স্বাধীনতাটাকে বিচার বিভাগ রক্ষা করবে। ওকে, এইটা বিচার বিভাগের কাজ। এবং বিচার বিভাগের আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যে সে কি করবে? সে হচ্ছে সংবিধানের ব্যাখ্যা দিবে। সংবিধানের ব্যাখ্যা দিবে, সংবিধানের ব্যাখ্যা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করো। সংবিধানের ব্যাখ্যা, সংবিধানের রক্ষক। সংবিধানের ব্যাখ্যা, সংবিধানের রক্ষক, এটা হচ্ছে কি? বিচার বিভাগ। অর্থাৎ বিচার বিভাগ কিন্তু সংবিধান অনুসারেই তোমার বিচার করবে। যতগুলো ধারা আছে, যতগুলো আর্টিকেল আছে, সবগুলো থেকে কিন্তু বিচার বিভাগ কি করবে? বিচার বিভাগ তোমার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, বা বিচার বিভাগ তোমার স্বাধীনতা
রক্ষায় বা তোমার সাম্য রক্ষায় বিচার বিভাগই কাজ করবে। ওকে, দেখো সো ওকে, তাহলে আইনের 6টি উৎস আছে। উক্তিটা কে করছিল? উক্তিটা করছিল হচ্ছে হল্যান্ড। হল্যান্ড আইনকে প্রধানত 2টি ভাগে ভাগ করেছেন। ওকে, আর দেখো আইন মানুষের কি বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, আইন কিন্তু মানুষের অভ্যন্তরীণ আচরণকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, এখন বাহিরে দিয়ে একজন দেখাচ্ছে যে সে ভিতর থেকে খুব আইন মেনে চলে, হ্যাঁ সমাজের চোখে সে খুব ভালো, বাট আসলে হচ্ছে কি ভেতর থেকে সে একটা বাটপার। সো তুমি তাকে ধরতে পারলে না। বিষয়টা হচ্ছে এমন যে আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ আচরণকে না। এবং অপরাধীদের শাস্তি দেওয়ার আইনকে বলা হয় হচ্ছে কি ফৌজদারি আইন। ওকে, এরপরে আসো লিবার্টি। হ্যাঁ, লিবার্টি, লিবার্টি শব্দটা আসছে কোত্থেকে? লিবার থেকে আসছে। লিবার্টি শব্দটা ল্যাটিন শব্দ লিবার থেকে আসছে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ওকে, ল্যাটিন শব্দ লিবার থেকে আসছে। ঠিক আছে, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা বা স্বাধীন। এরপরে আসো আইন হচ্ছে কি? আইন হচ্ছে ফার্সি শব্দ। এখানে একটা জিনিস মাথায় রাখবা, আইন নিজে ফার্সি শব্দ, বাট আইনের আন্ডারে যে সকল শব্দগুলো আমরা পড়ি, ঠিক আছে, সেগুলো কিন্তু কিছু ফার্সি শব্দ আছে আর কিছু আরবি শব্দ আছে, বাট আইন কিন্তু নিজে ফার্সি শব্দ। এটা অনেক জায়গায় তোমাকে একটু ভুলভাল ভুজুং ভাজুং বলবে যে আইন হচ্ছে আরবি শব্দ, বাট আইন আরবি শব্দ না, আইনের শব্দের উৎস হচ্ছে, মূল উৎস হচ্ছে ফার্সি। ওকে, তারপরে দেখো ল হচ্ছে টিউটনিক শব্দ, যার মূল শব্দ আসছে হচ্ছে ল্যাগ থেকে। ওকে, মূল শব্দ আসছে হচ্ছে ল্যাগ থেকে। এখানেও কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, চলো আমরা একটু দেখে নিই। অপ্রাসঙ্গিক কথা না বলি, হ্যাঁ কমেন্টে। দেখো, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এটা কে বলছে? জন লক। খুবই 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 ইম্পর্টেন্ট। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। অতি শাসনের বিপরীত অবস্থা স্বাধীনতা, অধ্যাপক সিলি। ঠিক আছে, অতি শাসনের বিপরীত অবস্থা স্বাধীনতা, এটা কে বলছে? অধ্যাপক সিলি। এটাও ইম্পর্টেন্ট। অ্যারিস্টটলেরটা বেশি ইম্পর্টেন্ট। আইন হচ্ছে আবেগহীন যুক্তি, অ্যারিস্টটল। অর্থাৎ আইনের চোখে কোনো আবেগের জায়গা নাই। হ্যাঁ, এখন সাপোজ ধরো যে একটা লোক চুরি করছে, ওরে আদালতে নিয়ে গেছে, এখন ওরে বলতেছে যে হচ্ছে তুমি চুরি কেন করলা, তখন ওর গল্প শোনাচ্ছে, ওর আবেগ শোনাচ্ছে। ঠিক আছে, বাট আইনের কাছে তো আবেগের টাইম নাই। আইন দেখবে যে তুমি অপরাধী কিনা, তুমি যদি অপরাধী হও তোমার বিচার ওইভাবেই হবে, যদিও বাংলাদেশে কিছুই হয় না। তারপরে দেখো যে হচ্ছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সে সর্বত্র শৃঙ্খলবদ্ধ, এটা কে বলছে? এটা বলছে রুশো। এটাও ইম্পর্টেন্ট। এই উক্তিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আইনের দৃষ্টিতে সবাই সমান, অধ্যাপক ডাইসি। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড ভার্চু ইজ নলেজ, এটা হচ্ছে কার? সক্রেটিসের। সো এই কয়টা উক্তি খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই কয়টা উক্তি খুব বেশি ইম্পর্টেন্ট। ধরে নাও যে এখান থেকে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন চলে আসার পসিবিলিটি আছে। আচ্ছা, আমরা তাহলে চেঞ্জ করি। হ্যাঁ, ওকে, তারপরে আসো ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স এবং সুশাসন, এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, তারপরেই শেষ করে দিব ইনশাল্লাহ, আর বেশি পেইন নাই। দেখো, তো ই গভর্নেন্স ও সুশাসন থেকে আসলে খুব বেশি কিছু পড়ার নাই। এখান থেকে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে ই গভর্নেন্সের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নেন্স বলেছেন চন্দ্রবাবু নাইডু। ওকে, এরপরে দেখো ই গভর্নেন্সে লেনদেনের ক্ষেত্রে কার্যক্রম লক্ষ্য করা যায় 4 ধরনের। ঠিক আছে,
এবং ই গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে কি সুশাসন প্রতিষ্ঠা, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা। এটা কিন্তু আসতে পারে যে ই গভর্নেন্সের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তুমি বলবা সুশাসন প্রতিষ্ঠা। ওকে, কোন সংস্থার অর্থায়নে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম চালু হয়, এটা হচ্ছে ইউনেস্কো। ওকে, অ্যাক্সেস টু ইনফরমেশন, হ্যাঁ A2I, এই প্রোগ্রামটা কোন সংস্থার অর্থায়নে চালু হয়, সেটা হচ্ছে কি ইউনেস্কো। ঠিক আছে, যদিও এটা চালু থাকবে না আল্লাহ জানে। তারপরে দেখো ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদানের ব্যবস্থাকে বলে কি ই গভর্নেন্স। অর্থাৎ ই গভর্নেন্স জিনিসটা কি, যে সরকার কর্তৃক আমাদেরকে যেই সেবাটা দেওয়া হবে, যে ইন্টারনেট ভিত্তিক যে সেবাটা দেওয়া হবে বা প্রযুক্তি ভিত্তিক যে সেবাটা দেওয়া হবে, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা শর্ট ফর্মে বলতেছি ই গভর্নেন্স। ওকে, বা ইলেকট্রনিক গভর্নেন্স। ঠিক আছে, এবং ই গভর্নেন্স কিন্তু এই সুশাসনের, ই গভর্নেন্সের মূল লক্ষ্য হলো কি সুশাসন প্রতিষ্ঠা। ওকে ওকে, the last chapter from today, দেখো। আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, আমি তোমাদেরকে ফুল সিলেবাসের জন্যই প্রিপেয়ার করতেছি। ঠিক আছে, এখন বিষয়টা এমন না যে তোমরা যেহেতু শর্ট সিলেবাসেই পড়তেছো, সবাই শর্ট সিলেবাসটাই করতেছো, প্রায়োরিটাইজ করতেছো, বাট এখানে এমন কিছু হইতে পারে যে ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে। সো সেক্ষেত্রে আমরা রিস্ক নিব না। ঠিক আছে, আমরা কি শর্ট সিলেবাসটাও দেখবো, আমরা ফুল সিলেবাসটাও কি দেখবো। ওকে, সো দেখো নাগরিক অধিকার এবং কর্তব্য এবং হচ্ছে কি মানবাধিকার। এই চ্যাপ্টারে দেখো অধিকারকে কি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি নৈতিক অধিকার এবং আরেকটা হচ্ছে কি আইনগত অধিকার। ঠিক আছে, তাহলে অধিকারকে আমরা কয় ভাগে ভাগ করি, দুই ভাগে, নৈতিক অধিকার, আইনগত অধিকার। এরপরে আসো সামাজিক অধিকার কোনগুলো, চলাফেরা, বসবাস, সম্পত্তি, ধর্ম, খ্যাতিলাভ, শিক্ষা, নিজস্ব ভাষা এবং সংস্কৃতিতে অটল থাকা, এগুলো হচ্ছে কি আমার সামাজিক অধিকার। অর্থনৈতিক অধিকার, কর্ম এবং ন্যায্য মজুরি, এটা তো খুবই ইজি বোঝা যাচ্ছে। রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কি ভোটাধিকার এবং প্রার্থী হওয়া, এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। বা সংগঠন ক্রিয়েট করা, মিছিল মিটিং করার অধিকার। ঠিক আছে, অধিকার অবাধ হলে কি হবে, স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমাদের সবাইকে যদি খুব বেশি অধিকার দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এতটাই ভালো যে আমরা স্বেচ্ছাচারিতা করা শুরু করে দিব। ওকে, এবং আইন হচ্ছে কি অধিকারের প্রধান রক্ষা কবচ। তাহলে অধিকারের প্রধান রক্ষা কবচ কে, আইন। ওকে, আর সংবিধানের রক্ষা কে করেন, বা সংবিধানের রক্ষা কবচ কে, বিচার বিভাগ। ঠিক আছে, বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যাও দিবে, সংবিধানকে সে রক্ষাও করবে। তারপরে দেখো তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে, 2009 সালে। ওকে, এরপরে আসো কর্তব্যর ক্ষেত্রে। কর্তব্যর ক্ষেত্রে আমরা একটু শর্টে দেখি যে কর্তব্যর ক্ষেত্রে কয়েক ধরনের কর্তব্য আছে, সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অর্থনৈতিক কর্তব্য। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্তব্যের বেসিক কয়েকটা ধাপ। এবং নৈতিক কর্তব্য এবং আইনগত কর্তব্য। আইনগত কর্তব্যগুলো কি কি, কর প্রদান করা, এটা একটা আইনগত কর্তব্য। ভোট দেওয়া, এটাও একটা আইনগত কর্তব্য আমার, এটা আমার আইনগত অধিকার যে আমি ভোট দিয়ে আমি আইনসভার সদস্য নির্বাচিত করব, তাই না, এটা তো আমার অধিকার। রাষ্ট্রের প্রতি আনুগত্য। এরপরে দেখো মানবাধিকারের ক্ষেত্রে দেখো মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, এটা কে বলছিল, রুশো। তারপরে দেখো মানবাধিকার মানুষের কি জন্মগত অধিকার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানবাধিকার মানুষের কোন ধরনের অধিকার, মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার। ঠিক আছে, মানে মানুষ কিন্তু জন্মগতভাবেই মানবাধিকার নিয়ে জন্মায়। অর্থাৎ একটা শিশু যদি কোথাও জন্মগ্রহণ করে, সে কি সেই মানবাধিকারের একটা পার্ট হয়ে যাবে। জাতিসংঘের কি মানবাধিকার প্রস্তাব গৃহীত হয় কত সালে, 1948 সালের 10ই ডিসেম্বর। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সেই মানবাধিকার সনদ বা প্রস্তাব এটা গৃহীত হয়। তারপরে দেখো জাতিসংঘের 3 থেকে 30 পর্যন্ত প্রায় 28টি ধারায় মানবাধিকার সম্পর্কে বলা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা ডেট আমরা পাইলাম যে মানবাধিকার সনদটা গৃহীত হয় কত সালে, 1948 সালের 10 ডিসেম্বর। কার মাধ্যমে গৃহীত হয়, জাতিসংঘের মাধ্যমে।
ঠিক আছে? এবং এই মানবাধিকার সনদ কিন্তু পৃথিবীর সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ তুমি শিশু বলো, তারপর হচ্ছে শিশু থেকে বৃদ্ধ বলো, ঠিক আছে, যেই বলো, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, পৃথিবীর প্রত্যেকটা কোণায় থাকা ব্যক্তির জন্য। তারপরে দেখো মানবাধিকারের উৎস এবং রক্ষক হচ্ছে কে? জাতিসংঘ। তাহলে মানবাধিকারের রক্ষক কে? জাতিসংঘ। মানবাধিকারের উৎসকে? জাতিসংঘ। এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ওকে, এই চ্যাপ্টার থেকে। তারপরে দেখো, ওকে, এরপরে আসো। তাহলে মানবাধিকার সম্পর্কে আমরা এখানে দেখলাম, আর মানবাধিকার হচ্ছে কিন্তু এক ধরনের আন্তর্জাতিক অধিকার, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই থাকলো। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাও। কোনটা বুঝো নাই? আমি কোনো রিস্ক নিব না, বুঝছো? আমি কোনো রিস্ক নিব না। এখন তোমরা অনেকে বলতে পারো যে হচ্ছে ভাই আপনি আমাদেরকে শর্ট সিলেবাস পড়ান, আপনার হচ্ছে আমরা হচ্ছে ফুল সিলেবাস পড়বো না। সেক্ষেত্রে আমি তোমাদের কথা শুনবো না। কারণ কি, যে এখানে যদি একটা ফুল সিলেবাস থেকে যদি একটা কোয়েশ্চেনও চলে আসে, আর এই একটা কোয়েশ্চেনও যদি তোমরা না পারো, তোমরা তো নিজেরাই পিছায় যাবা। তোমরা তো নিজেরাই পিছায় যাবা। সো সেক্ষেত্রে কি, তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। রাতের আধার খুবই স্বাভাবিক। আগের স্লাইডটা কোন স্লাইডটা? আগের স্লাইডটায় কোন জিনিসটা বুঝো নাই? আচ্ছা, একজন বলছে যে শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এইটা বুঝে নাই। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আগে দেখি। বাবা একটু আস্তে কমেন্ট করো। আমি তো, তোমাদের কমেন্টগুলো সব নিচে চলে যাচ্ছে, একটু আস্তে কমেন্ট করো দেখি। এমসিকিউ আমি লাস্টের দিন সলভ করাবো, টপ 100। ওকে, লাস্টে আমাদের যে রিভিশন ক্লাস হবে, রিভিশন ক্লাসে তো আর থিওরি পড়াবো না, রিভিশন ক্লাসে একদম এমসিকিউ পড়ায় তোমাদের। যার যেখানে যত প্রবলেম আছে, যত রকমের প্রবলেম আছে, সব শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, করাবো তো। ই গভর্নেন্সে কোনটা বুঝো নাই? ই গভর্নেন্সে কোনটা বুঝো নাই একটু বলো। একটু বলো দেখি।
এইটা তুমি তোমার টেস্ট অনুযায়ী কিনে নিবা, কারণ দেখো যে আমি তোমাদেরকে অলরেডি বললাম যে বইটা আসলে ডিপেন্ড করবে তোমার টেস্টের উপর। ওকে, না আচ্ছা দেখো, ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স মানে হলো তথ্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং প্রশাসন পরিচালনা করা, এবং একই সাথে কি নাগরিকের সাথে নাগরিকের সাথে সম্পর্ক রক্ষা করা, নাগরিকের সাথে সম্পর্ক রক্ষা করা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি সহজে ই গভর্নেন্স বলতেছি। ঠিক আছে, এইটাই হচ্ছে ই গভর্নেন্স। ওকে, ই গভর্নেন্সের মিথস্ক্রিয়া হয় হচ্ছে 4 ধরনের। ই গভর্নেন্সের মিথস্ক্রিয়া হয় হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে G2C, মানে গভর্নমেন্ট টু সিটিজেন। একটা হচ্ছে G2B, গভর্নমেন্ট টু বিজনেস, মানে ব্যবসায়িক ক্ষেত্রে যে লেনদেনটা হয়, সরকারের সাথে যে মিথস্ক্রিয়াটা হয় এইটা। তারপরে হচ্ছে G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি। G2E, G2E, তাহলে বিজনেস বিজনেস দিলাম না? 1 2 3, তিনটা দিছি তো। G2C, G2B, G2G, ও সরি G2G দি নাই, G2G, G2G। তাহলে দেখো যে এই 4 ধরনের মিথস্ক্রিয়া হয় টোটাল। আমি আর একটু ভেঙে বুঝাই দিলাম। ঠিক আছে, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকার যখন তার প্রশাসনের কার্যক্রম, তার বিভিন্ন সরকারি রাষ্ট্রীয় কার্যক্রম সে যখন পরিচালনা করবে, এবং সে যখন সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, বা ইন্টারনেট যেটাই হোক সে ব্যবহার করে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে ইন্টারনেট পড়ে, সো সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে যখন নাগরিকের সাথে একটা সংযোগ ঘটাবে, তখনই সেটাকে আমরা কি বলতেছি? তখনই সেটাকে আমরা বলতেছি ই গভর্নেন্স। এবং ই গভর্নেন্সের মূল লক্ষ্যই হলো কি? একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। এমসিকিউর কথা অলরেডি বললাম ভাই। ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আর তোমরা কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, যে তোমরা কমেন্টে অপ্রাসঙ্গিক কথাবার্তা একটু কম বলবা, কারণ আমার কমেন্ট পড়তে অনেক কষ্ট হয়, অনেকগুলো কমেন্ট তো। আচ্ছা, ওটা রিভিশনের দিন বলো বলো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, সবাই ভালো থাকো আর ঠিকমতো পড়াশোনা করো, এটাই। ওকে, টাটা, বাই। পিডিএফ ড্রাইভ লিঙ্ক পিন করা আছে, ড্রাইভ লিঙ্ক পিন করা আছে ওপরে গ্রুপে, দেখো ড্রাইভ লিঙ্ক পিন করা আছে। আর ওইটাও যদি না পাও, তুমি ওয়েবসাইটে ঢুকলেই পিডিএফ পেয়ে যাবা। কোন বিভাগগুলো? যেগুলো বললাম, দেখো জি টু সি মানে কি? G2C মানে হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন, অর্থাৎ সরকার যখন নাগরিকের সাথে যে সংযোগটা ঘটায় এই ই গভর্নেন্সের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলতেছি? G2C বলতেছি। G2B, অর্থাৎ সরকার যখন ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে যখন ব্যবসায়ীদের সাথে যে সংযোগটা ঘটায়, সেটা কি বলতেছি আমরা? G2B বলতেছি। উদাহরণস্বরূপ আমরা চট্টগ্রাম বন্দরের কথা বলতে পারি। ওকে, তারপরে দেখো G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, সরকার তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার যে এমপ্লয়িরা আছে, অর্থাৎ সরকারের যারা কর্মকর্তারা আছে, ঠিক আছে, সেই কর্মকর্তাদের সাথে যখন সে সংযোগ ঘটাবে সরকার, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে G2E, বা গভর্নমেন্ট টু এমপ্লয়ি। আর আমরা পরিশেষে
জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অর্থাৎ একটা সরকার যখন আরেকটা বাইরের কোনো সরকারের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সে যখন মিথস্ক্রিয়া ঘটাবে বা সে যখন ইন্টারাক্ট করবে, তখনই আমরা সেটাকে কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি জি টু জি। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ, বাই।